মুভির শুরুতেই একটি মেয়েকে দেখা যায় যে কিনা ছুটি কাটাতে এসেছে। হঠাৎ মেয়েটি লক্ষ্য করে তার কানে একটি দুল নেই। সে মনে করে হয়তো ফটোশুটের সময় সেটি পানিতে পড়ে গেছে। এটা দেখে মেয়েটির এক বন্ধু তখনই সমুদ্রে ঝাঁপ দেয় দুলটি খুঁজে বের করে আনার জন্য। তবে একটু পরই পানির ভেতর থেকে ভয়ানক সব আওয়াজ ভেসে আসতে শুরু করে, এমনকি সমুদ্রের পানি ফুটতে শুরু করে। আর মুহূর্তের মধ্যে নৌকাটি ভেঙে সেখানে সবাই মারা যায়। আর কিছুক্ষণ পর সে লা পালমা দ্বীপে 4 জনের একটি পরিবার আসে। আসলে এই লা পালমা দ্বীপ ভলকানো আইল্যান্ড নামেও বেশ পরিচিত। তবে আগ্নেয়গিরিটি 1948 সালের পর আর কখনো জেগে উঠতে দেখা যায়নি। আর এই পরিবারটির এখানে আসার কারণ হলো তারা স্বামী স্ত্রীর সম্পর্কে টানাপোড়া দূর করে আবারও সম্পর্কটাকে ঠিক করতে চাইছিল। তাদের কাছে এটা বেশ ভালো সুযোগ বলে মনে হয়। এরপর সবাই নিজেদের রুমে গিয়ে সমুদ্রে সাঁতার কাটার জন্য রেডি হতে শুরু করে। হঠাৎ লোকটির বড় মেয়ে সারা ফ্লোরে একটি কানের দুল পরে থাকতে দেখে এবং সেটি তার বাবাকেও দেখায়। তবে তাদের পরিবারের কেউ না হওয়ার কারণে সারা তেমন কোনো গুরুত্ব দেয় না আর সেটা পাশের টেবিলে রেখে দেয়। কিন্তু তাদের কোনো ধারণা ছিল না যে সামনে তাদের জীবনে কত বড় বিপদ আসতে চলেছে। অন্যদিকে ভূতাত্ত্বিক গবেষক মেরি তার একজন সহকারীকে সাথে নিয়ে একটি পাহাড়ে আসে জরিপের জন্য। যদিও তারা এখানে প্রায়ই আসতো, কিন্তু আজকে তাদের চোখে অদ্ভুত কিছু পড়ে। তারা দেখতে পায় সেখানকার একটি গুহার গায়ে সিমেন্টের মতো অস্বাভাবিক কিছু একটা লেগে আছে। এমন অদ্ভুত দৃশ্য মেরি এই প্রথমবার দেখছে। সে সাথে সাথে এই অবস্থার নমুনা সংগ্রহ করতে শুরু করে। এরই মধ্যে তার সে সহকারীর নিচে তাকাতেই সে দেখতে পায় সেখানে অসংখ্য বাদুড় মরে পড়ে আছে। আর এটা তখনই হয় যখন সেখানে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যায়। তবে তারা আরো বেশি চমকে যায় এটা দেখে যে সেই গুহার মধ্যে একটি বিশাল ফাটল ধরেছে। এদিকে ভূতাত্ত্বিক বিভাগের পরিচালককে দেখা যায় সে নিজের চেম্বারে বসে দৈনিক পত্রিকা পড়ছিল। সেখানে সে পত্রিকা দেখে জানতে পারে লা পালমা দ্বীপের দক্ষিণ পূর্ব এলাকা থেকে একটি সিবোট উদ্ধার করা হয়েছে। তবে সেখানে থাকা সব যাত্রী মারা গেছে। বিষয়টা এখনো ইনভেস্টিগেশন করা হচ্ছে। এই খবর পড়ার সাথে সাথে সে বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে। আর কিছুক্ষণ পর মেরি ও তার সে সহকারী পরিচালকের কাছে ছুটে আসে আর তাদের নতুন নমুনা ও সব ইনফরমেশন তাকে দেখায়। তারা সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলে জানতে পারে এই গুহার মধ্যে মাত্রা অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড আর অ্যালুমিনিয়াম রয়েছে। তবে অবাক করা বিষয় হলো এমন ঘটনা আগে তারা কখনোই দেখেনি। সেই সাথে এই দ্বীপে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বেড়েই চলছে। এমনকি বর্ষাকাল আগের তুলনায় বেশি দীর্ঘস্থায়ী হয়। এতে দিন দিন সমুদ্রের পানি বেড়ে চলছে আর এসবের কারণে গুহার মধ্যে ফাটলের সৃষ্টি হচ্ছে। আর এমনটা হতে থাকলে যে কোনো সময় ভয়ানক ভূমিকম্প বা ভূমিধস হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু পরিচালক তাদের কথায় একমত হয় না। সে বলে পাহাড়ে এমন ফাটল হওয়া নিতান্তই স্বাভাবিক। তাছাড়া তারা তো আর কোনো ভয়ানক গ্যাসের অস্তিত্ব পায়নি। তাই এটা এমন কোনো ব্যাপার না যে এখন আমরা এই ব্যাপারটাকে একটা বিশাল হুমকি বলে ঘোষণা করব। এসব শুনে তারা দুজন বেশ আপসেট হয়ে পড়ে। তবে মেরির সহকারীর চিন্তাভাবনা পাল্টায় না। সে মেরিকে ম্যাপের কাছে এনে দেখায় 1948 সালে এখানে এক ভয়ানক অগ্নুৎপাত হয়েছিল আর সেজন্য ওই জায়গায় কয়েক কিলোমিটার জুড়ে এক ভয়ানক ফাটলের সৃষ্টি হয়। সেই ফাটল এতটাই প্রশস্ত ছিল যে একজন মানুষ তার মধ্য দিয়ে হেঁটে যেতে পারত। তাই আবারও যদি তেমন কোনো ভয়ানক পরিস্থিতি আসে তাহলে পাহাড়ের সেই ফাটলের একটা অংশ পুরো সমুদ্রে তলিয়ে যেতে পারে। আর যদি এমনটা হয়ে থাকে তাহলে পুরো এলাকায় এক ভয়ানক সুনামির সৃষ্টি হবে। তখন মেরি বলে এত কিছুর পরও কেন পরিচালক কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখানেই মেরি জানতে পারে কিছু বছর আগে পরিচালক একটি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। সে একটা ভুল সতর্কবার্তা জারি করে। এতে মানুষের মধ্যে এক আতঙ্কের সৃষ্টি হয়েছিল। তবে পরবর্তীতে সেখানে তেমন কিছুই হয়নি। এই ঘটনায় অল্পের জন্য তার চাকরি বেঁচে যায়। আর সে কারণে তারপর থেকে সে নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো সতর্কবার্তা জারি করে না। তবে মেরি আর তার সহকারীর ধারণা ছিল না যে এই ব্যাপারটা নিয়ে পরিচালক আরো বেশি উদ্বিগ্ন ছিল। এরপর সে আরো ইনভেস্টিগেশনের জন্য ফরেন্সিক ডিপার্টমেন্টে গিয়ে খোঁজ নেয়। সেখানে প্রাথমিক ময়নাতদন্তে জানা যায় যে সেই নৌকায় থাকা সবাই মারাত্মক গ্যাসের সংস্পর্শে এসে মারা গিয়েছিল। এমনকি তাদের ফুসফুসে কার্বন ডাই অক্সাইড আর সালফার ডাই অক্সাইডও পাওয়া গিয়েছিল। এতে একেবারে স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে পরিস্থিতি এখন আর স্বাভাবিক নেই। অন্যদিকে নিক ও তার ফ্যামিলিকে দেখা যায় তারা একেবারে টেনশন ফ্রি হয়ে সেখানে একসাথে এনজয় করছিল। সারা সুইমিং পুলের কাছে বসে আছে। হঠাৎ একটি মেয়ে সে তাকে বিস বল নিয়ে খেলার অফার করে। তবে সারার ছোট ভাই অটিজমে আক্রান্ত হওয়ার কারণে সে তার ভাইয়ের দেখাশোনার জন্য মেয়েটিকে বারণ করে দেয়। এতে মেয়েটি সেখান থেকে চলে যায়। সারাও একটু মন খারাপ করে। এরপর দেখা যায় সারা যখন পুল থেকে বেরিয়ে আসে তখন তার বাবা বুঝতে পারে সে কিছু একটা নিয়ে ডিস্টার্ব আছে। তাই সে সারাকে আশ্বস্ত করে বলে সে তার ভাইয়ের দেখাশোনা করবে।
আর সারাকে খেলার জন্য উৎসাহ দেয়। এটা শুনে সারাও খুশি হয়ে খেলায় জয়েন করার জন্য রাজি হয়। তবে যাওয়ার আগে তার বাবা তাকে খেলার কিছু নিয়ম বুঝিয়ে দেয়। এরপর সারা সেখান থেকে চলে যায়। এরই মধ্যে হঠাৎ নিক লক্ষ্য করে তার স্ত্রী একজন স্প্যানিশ লোকের সাথে বেশ হাসি মজা করে কথা বলছে। এটা দেখে নিকের মাথা গরম হয়ে যায়। তবে পরক্ষণে যখন সে তার ছেলের দিকে তাকায়, সে কোথাও তার ছেলেকে দেখতে পায় না। সে ভাবতে থাকে হয়তো সে তার বোনকে খুঁজতে সমুদ্রের পাড়ে গিয়েছে। সে তখন ছুটে সারার কাছে চলে আসে। এরপর সে তার ছেলের নাম ধরে চিৎকার করে ডাকতে শুরু করে। কিছুক্ষণ পর তারা দূরে একটা পাথরের উপর একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। এটা দেখে তারা দ্রুত সেখানে চলে যায়। কাছে যেতেই তারা বুঝতে পারে এটা তাদেরই ছেলে। দেখা যায় ছেলেটি একদৃষ্টিতে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। বাচ্চাটি সেখানে অসংখ্য কচ্ছপকে দল বেঁধে কোথাও একটা যেতে দেখছিল, যেন তারা সেখান থেকে পালানোর জন্য বেরিয়ে পড়েছে। এদিকে মারিকে দেখা যায় সে এক্সপেরিমেন্ট করলে জানতে পারে গুহা থেকে পাওয়া সেই নমুনার মধ্যে তেমন কোনো খারাপ খনিজ পদার্থ নেই। এর মানে হলো ওই জায়গায় কোনো খনিজ নেই। আসলে সমুদ্রের পানি প্রচণ্ড গতিতে সে গুহার দিকে পড়ছিল। এমনকি তারা ওই গুহায় যে ফাটল দেখেছিল সেটা মাত্র 1-2 সপ্তাহের পুরনো, এর থেকে বেশি পুরনো নয়। আর এটা যদি সত্যি হয় তাহলে দ্বীপের সবাই এখন এক ভয়ানক বিপদের মধ্যে রয়েছে। এসব ভেবে মেরি ও তার সহকারী আবারও সে ফাটলটাকে ভালো করে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। এরপর তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সেখানে যাওয়ার জন্য। তবে সেখানে যেতেই তারা চমকে যায়, কারণ সেই ফাটলের কিছু অংশ ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছিল। এরপর তারা তাদের যন্ত্রগুলো সেখানে সেট করে। আবারও পরীক্ষা করলে জানতে পারে তাদের আশঙ্কাই সত্যি। এই ফাটলটি ধীরে ধীরে সরে যাচ্ছে। যদিও সেটা আসতে হচ্ছিল, কিন্তু এমন হতে থাকলে যে কোনো সময় ভয়ানক কোনো বিপর্যয় হতে পারে। অন্যদিকে বাকিরাও এই নিয়ে রিসার্চ করলে দেখতে পায় সত্যি পাহাড়ের নিচে গ্যাসের পরিমাণ ক্রমে বেড়ে চলছে। এসব দেখে পরিচালক তার স্টাফদের যারা ন্যাশনাল গার্ডকে জানাতে, যাতে করে কোনো বিপদ হলে সেখানে থাকা পর্যটকদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। এরই মধ্যে মেরি পরিচালককে কল করে। পরিচালক যখন শোনে মেরি ও তার সহকর্মী এখনো সেই পাহাড়ে আছে, তখন সে ভয় পেয়ে যায় আর দ্রুত ওখান থেকে ফিরে আসার নির্দেশ দেয়। এরই মধ্যে হঠাৎ সে ফাটল থেকে সাদা ধোঁয়া বের হতে শুরু করে। এসব দেখে তারা কোনোভাবে সেখান থেকে পালিয়ে নিচে চলে আসে। যাওয়ার পথে মেরি বুঝতে পারে এটা অবশ্যই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের লক্ষণ। সে পাহাড়ে কিছু পর্যটকদের ক্যাম্প দেখতে পেয়ে তাদেরকে পালাতে বলে। তবে তখন মেরি জ্ঞান হারায়, আর জ্ঞান ফিরে সে নিজেকে হাসপাতালে দেখতে পায়। এরপর সেখানে পরিচালক এসে তাকে জানায় মেরির সেই সহকর্মী গুরুতরভাবে আহত হয়েছে। এমনকি সে ওই গ্যাসের সংস্পর্শে আসার ফলে একেবারে কোমায় চলে গেছে। তাছাড়া সে আরও জানায় আগ্নেয়গিরি প্রচণ্ড গ্যাস ছড়িয়ে দিলেও এখন পর্যন্ত কেউ প্রাণ হারায়নি। তবে পরিচালক বেশ ভালো করে জানত এটা কেবলমাত্র সূচনা। এই গ্যাস ছড়িয়ে পড়ার পরবর্তী ধাপই হলো ছাই ছড়িয়ে পড়া, তারপর আগুনের গোলা। আর কোনোভাবে পাহাড়ের কিছু অংশ যদি ভেঙে সমুদ্রে পড়ে যায় তাহলে সেটা একটা ভয়ানক সুনামি তৈরি করতে পারে। আর সেই সুনামি এখানকার ছাড়া বিশ্বের আরও অসংখ্য মানুষের জীবনে মারাত্মক ক্ষতি সাধন করতে পারে। মহাদেশগুলোর তো ক্ষতি হবেই, তাছাড়া যত ছোট ছোট দ্বীপ রয়েছে সেগুলো এর কারণে সমুদ্রের নিমজ্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এমন ক্ষতি হলে প্রতিটি দেশের কোটি কোটি টাকা লস হতে পারে। আর সেই সাথে আতঙ্ক আর বিশৃঙ্খলা তো রয়েছেই। আর সেই কারণে পরিচালক এখনো অপেক্ষা করছে। সে চাইছে সঠিক প্রমাণ। মেরি জানায় যদি এখনো কোনো পদক্ষেপ না নেয় তাহলে তারা পরবর্তীতে কোনোভাবে বিপদ মোকাবেলা করতে পারবে না। এসব শুনে এবার পরিচালকও রাজি হয়। এরপর সে সোজা চলে যায় মেয়রের কাছে দেখা করতে, কিন্তু মেয়র কিছুতেই রাজি হচ্ছিল না। সে সাফ জানিয়ে দেয় যে একেবারে পাকা তথ্য প্রমাণ না পাওয়া পর্যন্ত সে কিছুই জানাবে না, কারণ একটি মিথ্যে সতর্কবার্তা তার পথকে ঝুঁকির মুখে ফেলতে পারে। মেরি আর পরিচালক অনেক বোঝালো, মেয়র রাজি হয় না। সে আরও অপেক্ষা করতে চায়। অন্যদিকে সে রিসোর্টের মধ্যে নিক ও তার স্ত্রীকে দেখা যায়। তারা দুজন ছেলেকে নিয়ে আবারও নিজেদের মধ্যে ঝগড়া করছে। নিকের স্ত্রী তাকে দোষারোপ করে বলে তার ছেলে হারিয়ে যাওয়ার কথা কেন তাকে সাথে সাথে জানানো হয়নি। এ কথা শুনে নিক রেগে গিয়ে বলে তোমার তো সারাদিন বাচ্চার প্রতি কোনো খেয়ালই থাকে না। তারা এই নিয়ে ঝামেলা করেই যাচ্ছিল। তবে এদিকে সারাকে দেখা যায় সে আগের দিন যার সাথে বন্ধুত্ব করেছিল আজ সেই তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে। কারণ বল খেলার সময় একটি ছেলে লুকিয়ে সারার ভিডিও করে এবং সেটিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এসব জানতে পেরে সারা কষ্ট পেয়ে সেখান থেকে নিজের রুমে পালিয়ে আসে আর কান্নায় ভেঙে পড়ে। তবে সেখানেও সে তার বাবা মায়ের ঝগড়ার আওয়াজ শুনে বিরক্ত হয় আর সেখান থেকে বেরিয়ে যায়। সে সেখান থেকে যাওয়ার জন্য বিমানবন্দরে চলে আসে। এরপর সে নরওয়েতে থাকা তার এক চাচুকে কল করে আর তার জন্য রিটার্ন টিকিট বুক করে দিতে বলে। তার চাচু এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে সারা কিছুই ক্লিয়ার করে বলে না। তাই সে দ্রুত তার বোন হিমানিকে কল করে, কিন্তু সে যোগব্যায়াম করছিল বলে কল রিসিভ করে না।
এদিকে ভূতাত্ত্বিকরা দেখতে পায় পরিস্থিতি আরো গম্ভীর হয়ে যাচ্ছে। এমনকি আইল্যান্ডে ছোট ছোট কম্পনের পরিমাণও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, আর সেটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করে। এসব দেখে তারা বুঝে যায় যে আগ্নেয়গিরি যে কোনো মুহূর্তে অগ্নুৎপাত করতে পারে। এসব দেখে এবার পরিচালক অর্ডার করে দ্রুত যেন লা পালমা দ্বীপে বিমান আসা যাওয়া বন্ধ করে দেওয়া হয়, কারণ অগ্নুৎপাত হলে সে ছাই আর গ্যাসের কারণে বিমান ব্লাস্ট করতে পারে। তবে তাদের সেই সতর্কবার্তা বেশ দেরি করে আসে। একটি বিমান ছেড়ে দিতেই হঠাৎ পাহাড়ের উপর থেকে একটা আওয়াজ ভেসে আসে, আর এদিকে সারা যে বিমানে উঠেছিল সেটা রানওয়ে ছেড়ে আকাশে উঠতে শুরু করেছে। যদিও পাইলটকে কিছুক্ষণ আগে সতর্ক সংকেত দেওয়া হয়েছে, কিন্তু সংকীর্ণ রানওয়ে হওয়ার কারণে পাইলট থামতে পারে না, বাধ্য হয়ে তাকে টেক অফ করতে হয়। এদিকে হিমানিকে দেখা যায় সে তার ভাইয়ের কল দেখতে পেয়ে তাকে আবার কল ব্যাক করে। যখনই সে জানতে পারে সারা বিমানবন্দরে গেছে, সে তখন দ্রুত রুম থেকে বেরিয়ে ছুটে আসে। তবে তারা বাইরে আসতেই দেখতে পায় একটি বিমান তাদের উপর থেকে ধোঁয়ার মধ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর সামনে গিয়ে একটা ভয়ানক ব্লাস্ট করে। এসব দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সে এখনো জানে না যে তার মেয়ে এখনো বেঁচে আছে কিনা। তারা দ্রুত বিমানবন্দরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরই মধ্যে তার ভাই যে কিনা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে কাজ করে, সেও এই দুর্ঘটনার খবর পেয়ে যায়। রেস্কিউ টিম তাদের কাজ শুরু করে দিয়েছে। তবে রোগীদের সেই আইল্যান্ডের হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে। এরপর নিক ও তার স্ত্রী সেই হাসপাতালে গিয়ে পেশেন্ট লিস্ট চেক করে। অনেক খোঁজাখুঁজি করলেও তারা সারাকে কোথাও দেখতে পায় না। এরপর লিস্টে দেখা যায় যাদের পাওয়া গেছে তাদের নামের পাশে মার্ক করে দেওয়া হয়েছে, আর বাকিদের এখনো পাওয়া যায়নি। সারার নাম তারা সেই লিস্টে দেখতে পায়, কিন্তু তাকে পাওয়া যায়নি দেখে তারা একেবারে ভেঙে পড়ে। তারা সেই হৃদয় ভাঙা অবস্থায় আবারও হোটেলে ফিরে আসে। তবে অবাক করা বিষয় হলো, তাদের রুমে ঢুকতেই তারা দেখতে পায় সারা সেখানে বসে আছে। তাকে দেখে নিক ও তার স্ত্রী ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। এখানেই জানা যায় সারা যখন ফ্লাইটে উঠেছিল তখন শেষ মুহূর্তে তার সে বান্ধবী সারাকে সরি লিখে মেসেজ পাঠায়, আর সেটা দেখে সারার মন পরিবর্তন হয়ে যায়, আর সে না গিয়ে ফিরে আসে। পরবর্তীতে সেই মেয়েটিও বুঝতে পারে যে তার এই একটা মেসেজ সারাকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে। এতে করে আবার তাদের মধ্যে ফ্রেন্ডশিপ আরো গভীর হয়ে যায়। অন্যদিকে ভূতাত্ত্বিক বিভাগের সবাই মিলে একটা মিটিং করে। তারা এই ব্যাপারটা নিয়ে ভীষণ টেনশনে রয়েছে। তাদের মতে এই মুহূর্তে আইল্যান্ড থেকে সবাইকে ফিরিয়ে আনা উচিত, কিন্তু এখনো মেয়র তাদের সাথে একমত হয়নি। সে জানায় যদি এই খবর সাধারণ জনগণ জানতে পারে তাহলে তারা বিশৃঙ্খল শুরু করে দেবে। এতে করে উল্টো মানুষের প্রাণহানি ঘটার আশঙ্কা রয়েছে। তাছাড়া সে আরও জানায় এখন পর্যন্ত শুধুমাত্র ছাই উড়ে এসেছে, তাছাড়া আর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাই যদি কোনো মিথ্যে সতর্কবার্তা তারা জনগণকে জানায় তাহলে তাদের সবার চাকরি ঝুঁকির মুখে পড়ে যাবে। তবে পরিচালক এবার একটা সিদ্ধান্তে পৌঁছায়। সে এবার নিজে ব্যক্তিগতভাবে সবাইকে সতর্ক করার কথা ভাবতে থাকে। সে এই ব্যাপারে বাকিদেরকেও জানায়। তবে সে জানায় সে নিজে একাই এই কাজটা করবে। মেরি এতে খুশি না হলেও সে তার নিজের ছোট ভাইয়ের জন্য বেশ টেনশনে ছিল। তার একটা ফোন আসতেই মেরি তার ভাইকে বাঁচাতে একটি জায়গায় চলে আসে। সেখানে তার ভাইয়ের সাথে কিছু লোকের ঝামেলা হচ্ছিল, আর সেটা থামাতে গেলে মেরিকে পুলিশ নিয়ে যায়। এরপর যখন মেরির ভাইয়ের জ্ঞান ফিরে আসে তখন সে দ্রুত তার বোনের কাছে আসে এবং তাকে ছাড়ানোর বন্দোবস্ত করে। তবে তাদের কাছে বেশি সময় ছিল না। সময়ের সাথে সাথে আগ্নেয়গিরির অগ্নুৎপাত বেড়েই যাচ্ছিল, কিন্তু তারা এখান থেকে কিভাবে বেঁচে ফিরবে তার কোনো পথ তারা পাচ্ছিল না। এদিকে ডিপার্টমেন্টের অফিসাররা নিজেদের মধ্যে এই নিয়ে মিটিং করছিল, কারণ তারাও জানত প্রথম অবস্থার এই ধোঁয়া ধীরে ধীরে আগ্নেয়গিরির লাভার নিঃসরণে রূপান্তরিত হবে, আর এরই সাথে পাহাড়ের এই বিশাল অংশ সমুদ্রে ভেঙে পড়তে পারে। আর সেটা হলে সমুদ্রে এক ভয়ানক সুনামির সৃষ্টি হতে পারে, যা কিনা অনেক মানুষের জানমালের ক্ষতি করবে। এরপর রাত হলে দেখা যায় আবারও সেই আগ্নেয়গিরি থেকে ধোঁয়া বের হতে শুরু করেছে। পরদিন নিক ও তার ফ্যামিলিকে দেখা যায় তারা এখনো সমুদ্রে সাঁতার কাটছে। তাদের তো কোনো ধারণাই ছিল না যে তাদের সামনে কোন ভয়ানক বিপদ ধেয়ে আসছে। এদিকে ঠিক তখনই নিকের ওয়াইফের কাছে তার ভাইয়ের কল আসে। সে তাকে সবকিছু খুলে বলে, আর জানায় গভর্নমেন্ট এই সবকিছুই জানে, কিন্তু বিশৃঙ্খলা আটকানোর জন্য এই খবর গোপন রেখেছে। সে আরও জানায় তাদেরকে রেস্কিউ করতে একটা ফেরি পাঠিয়ে দিয়েছে, আর সেটা কিছুক্ষণের মধ্যে সেখানে গিয়ে তাদেরকে টেন্টিভ দ্বীপে নিয়ে যাবে, আর সেখান থেকে তারা ফ্লাইটে করে ফিরে আসতে পারবে। তাদের কাছে এখন মাত্র 20 মিনিট সময় আছে পালানোর জন্য। এই কথা শুনে সে দ্রুত তার স্বামী আর ছেলে মেয়েকে সাথে নিয়ে বেরোনোর জন্য রেডি হয়, কিন্তু সারা জানায় সে তার বন্ধু শারিকেও তার সাথে নিয়ে যাবে। তবে অনেকবার কল করলেও শারিকে ফোনে পাওয়া যায় না। তখন সারার মা তাকে জোর করে সেখান থেকে নিয়ে এগিয়ে যায়। এরপর সবাই মিলে একটা গাড়িতে উঠে পড়ে। তবে সেই গাড়িটি ছিল একটা গ্যাংস্টারের গাড়ি। নিয়ে পালাতে গেলে সেই লোকগুলো তাদের পিছু করে, আর কোনোভাবে সেই গাড়ি করে দ্রুত সেই ফেরির কাছে এসে পৌঁছায়। তারা সেই ফেরিতে ওঠার জন্য ছুটতে শুরু করে। তবে সবাই উঠলেও নিক যখন উঠতে যাবে
তখন সে গ্যাংস্টাররা নিককে ধরে ফেলে। তবে নিক তাদের ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। এদিকে ফেরিও ছেড়ে দিয়েছে। তখন কোনোভাবে সে পালিয়ে অন্য একটা ফেরিতে উঠে পড়ে আর সেই দ্বীপে এসে পৌঁছায়। এরপর সবাই মিলে বিমানবন্দরে আসে ফ্লাইট ধরার জন্য। তবে সেখানে চেকিংয়ের সময় গার্ড তাদের কাছে এক্সট্রা পাসবুক দেখতে পায়, যেটা ছিল নিকের। কিন্তু নিক এখনো সেখানে পৌঁছাতে পারেনি। হিমানি জানায় তার হাজবেন্ড পেছনেই আছে, সে কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। এরপর গার্ডরা তাকে হাতে কবজি আটকানোর একটা কার্ড দেয়, যেটা কিনা বোর্ডিং পাসের কাজ করবে। আর শুধুমাত্র যাদের কাছে এটা থাকবে তারাই বিমানে উঠতে পারবে। তবে সারা বারবার চেক করছিল যে শাড়ি এসেছে কিনা। এরই মধ্যে সেখানে সারার বান্ধবী শাড়িও এসে পড়ে, কিন্তু দেখা যায় শাড়ির কাছে কোনো বোর্ডিং পাসই নেই। তবে সারা শেষমেশ তার বান্ধবীকে বাঁচানোর জন্য নিজের বোর্ডিং পাসটা তাকে দিয়ে দেয়। এদিকে হিমানি ও তার ছেলে ফ্লাইটে উঠে নিজেদের সিটে বসে পড়ে, কিন্তু সারাকে সে কোথাও খুঁজে পাচ্ছিল না। এতে করে সে ভীষণ ভয় পেয়ে যায় আর নিজের মেয়েকে খুঁজতে বের হতে চায়, কিন্তু বাকিরা তাকে থামিয়ে দেয়। তবে সে কারো কথাই শুনতে রাজি হচ্ছিল না। অন্যদিকে সে পরিচালক আর মেরির সহকারীকে দেখা যায়, তারা দুজন সুরক্ষিত পোশাক পরে সে আগ্নেয়গিরির মুখের কাছে চলে এসেছে। মৃত্যু সামনে দেখেও তারা জীবনের মায় ত্যাগ করে সেদিকে এগিয়ে যায়। এরপর মেরির সেই সহকর্মী তার সাথে নিয়ে আসা পুরনো এক লাল ওয়াইনের বোতল বের করে। তবে তারা সেটি পান করা ঠিক আগ মুহূর্তেই ৭৮ বছরের আগের সেই ভয়ানক আগ্নেয়গিরি আবারও উজ্জীবিত হয়ে ওঠে আর পাহাড়টা দুই ভাগে ভাগ হয়ে যায় আর একটা অংশ গিয়ে পড়ে সমুদ্রের মধ্যে। এতে সেখানে এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে সারা ও তার বান্ধবী ভেতরে আসলেও মাকে কোথাও দেখতে পায় না। তবে তখনই একজন গার্ড এসে তাদেরকে সিট বেল্ট বেঁধে বসতে বলে। তবে সারা তো আর এটা জানতো না যে তার মা আর ভাই এখনো তাকে খুঁজে যাচ্ছে। এরই মধ্যে হিমানির ভাই তাকে একটি মেসেজ পাঠায়, যেখানে সে আরও একটি এলাকার ইনফরমেশন দেয় যেখান থেকে সে পালাতে পারবে। এরপর তারা সেখানে যাওয়ার জন্য বেরোতে যায়। তখন তার ছেলে, যে কিনা অটিজমে আক্রান্ত হলে ভূগোলে দক্ষ ছিল, সে নিরাপদ স্থান চিহ্নিত করলে তারা সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় সে ভয়ানক সুনামি বিমানবন্দরের দিকে এগিয়ে আসছে। প্লেন টেক অফ করার আগে সেটা সেখানে এসে আছড়ে পড়ে আর সাথে সাথে মাটি বিস্ফোরিত হয়ে যায়। অন্যদিকে নিক আর মেরিকে দেখা যায়, তারা একটি বোটে করে একটা নিরাপদ এলাকার দিকে এগিয়ে যাচ্ছে আর কোনোভাবে তারা সেখানে পৌঁছে যায়। এরপর তারা সেখানে গেলে দেখতে পায় সেখানে তো আরো অনেক লোক এসে আশ্রয় নিয়েছে আর এগুলো সবটাই করছিল হিমানির ভাই। তার কথা মতো সবাই সেখানে এসে পৌঁছায়। সে পুরো ইনফরমেশন মিডিয়াকে জানিয়ে দেয়, এমনকি সবার ফোনে মেসেজ আকারে সতর্কবার্তা পাঠিয়ে দেয়। এতে করে তার এই কাজের জন্য অনেকেরই প্রাণ বেঁচে যায়। এদিকে নিক অনেক খুঁজে কোথাও তার স্ত্রী আর ছেলে মেয়েকে খুঁজে পায় না। সেই সাথে আরও জানতে পারে পুরো দ্বীপটাই বিধ্বস্ত হয়ে গেছে, এমনকি সেই ফ্লাইটটাও টেক অফ করতে পারেনি। এসব জানতে পেরে নিক আরও বেশি ভেঙে পড়ে। সে ভাবতে থাকে হয়তো সে তার পুরো ফ্যামিলিকে হারিয়ে ফেলেছে। এরই মধ্যে সে একটি অপরিচিত কণ্ঠস্বর শুনতে পায়। দেখা যায় ফ্লাইটটি বিধ্বস্ত হওয়ার পরেও সেখানে কিছু লোক বেঁচে আছে। সারা জ্ঞান ফিরে পায়, তবে সারি তখনও অজ্ঞান অবস্থায় পড়েছিল। সারা দ্রুত তাকে সিপিআর দিতে শুরু করে। এরই মধ্যে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টের সাহায্যে সারি আবারও জ্ঞান ফিরে পায়। বাইরে আসলে দেখতে পায় আশেপাশে সবকিছু ধ্বংস হয়ে গেছে। আসলে ওই ভয়ানক সুনামি বিশ্বের অনেক জায়গায় ক্ষয়ক্ষতি করেছে, এমনকি কিছু কিছু দ্বীপপুঞ্জ তো একেবারে পানিতে নিমজ্জিত হয়ে গেছে। এদিকে নিক আর তার স্ত্রীকে দেখা যায়, তাদের মেয়ে মারা গেছে ভেবে তারা কান্নায় ভেঙে পড়ে। তবে হঠাৎ সেখানে একটি রেস্কিউ হেলিকপ্টার আসে আর সারার ভাই সেদিকে তাকিয়ে তার বোনকে দেখতে পায়। আর এত বড় বিপদ কাটিয়ে আবারও তারা পুরো ফ্যামিলি একসাথে মিলিত হয়ে যায়। তবে দূরে দাঁড়িয়ে থাকা মেরিকে দেখা যায়, সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর তাদেরকে দেখে আফসোস করছে, কারণ এই দুর্ঘটনায় সে তার একমাত্র আপনজন তার ভাইকে হারিয়ে ফেলেছে। আর এরই সাথে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। ফিরে আসবো আবারও কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।